আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি চিড়িয়াখানা ঘুরতে। দেখব চিড়িয়াখানার পশু পাখি এবং সব কিছু দেখবো আজকে। তো বন্ধুরা, আপনারা চলেন একসাথে ঘুরে দেখি আমাদের জাতীয় চিড়িয়াখানা। বন্ধুরা, আজকে চলে এসেছি আমি মিরপুর জাতীয় চিড়িয়াখানায়, অর্থাৎ ন্যাশনাল জুতে। তো এখানে আমি আজকে সারাদিন থাকবো এবং ঘুরবো ফিরবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব মিরপুর চিড়িয়াখানার ভিতরের দৃশ্য এবং বিভিন্ন প্রাণীর বাস্তবিক দৃশ্য। মিরপুর চিড়িয়াখানার প্রথমে ঢুকতে গেলে যেটা আপনার চোখে পড়বে যে চিড়িয়াখানা বন্ধ কবে থাকে। তো মিরপুর চিড়িয়াখানা সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার বন্ধ থাকে এবং টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। 2 বছরের কম বয়সী হলে এবং প্রতিবন্ধী হলে তার টিকিট লাগবে না, তার জন্য ফ্রি। এবং যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য মিরপুর চিড়িয়াখানাতে দর্শন বা ভ্রমণ করার জন্য হুইল চেয়ার বা বিশেষ ব্যবস্থা আছে। তো আমি মিরপুর চিড়িয়াখানার গেটে একটু বাইরের পাশটা দেখে নিলাম, টিকিট করলাম। টিকিট কেটে দেখলাম যে অনেক মানুষ ভিতরে ঢুকছে এবং তাদের দেখাদেখি তাদের সাথেই আমি মিরপুর চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছি এবং আশেপাশের দৃশ্যটি দেখার চেষ্টা করছি। আমি অলরেডি ঢুকে গেলাম এবং ঢুকে প্রথমে দেখতে পেলাম তথ্য কেন্দ্র। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুর অবস্থিত একটি চিড়িয়াখানা। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। 1950 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীকালে 1974 সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি। চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় 1974 সালের 23শে জুন। বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। 2015 সালের 5ই ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নামকরণ করা হয়। ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট 37.5 মিলিয়ন টাকা, যার মধ্যে 25 মিলিয়ন টাকা পশুদের খাবারের জন্য ব্যয় করা হয়। 1950 সালের 26শে ডিসেম্বর কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের সাহায্যে আনুষ্ঠানিকভাবে ঢাকায় একটি চিড়িয়াখানা প্রতিষ্ঠার ঘোষণা দেয়। তাই চিড়িয়াখানাটি ঢাকা হাইকোর্টের কাছে বেশ কয়েকটি ডাকযুক্ত হরিণ, বানর এবং হাতি নিয়ে সে সময় শুরু হয়েছিল। পরে চিড়িয়াখানাটি আরও পশু নিয়ে বর্তমান ঈদগাহ ময়দানে স্থানান্তরিত হয়। পরে 1961 সালে চিড়িয়াখানার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য একটি বোর্ড তৈরি করা হয়। এরপরে অভ্যন্তরীণ এবং বিদেশ থেকে প্রাণী সংগ্রহের পর চিড়িয়াখানাটি 23শে জুন 1974 সালের বর্তমান অবস্থানে উদ্বোধন করা হয়। ঢাকা চিড়িয়াখানার আয়তন প্রায় 75 হেক্টর। চিড়িয়াখানার চত্বরে 13 হেক্টরের দুটি দৃষ্টনন্দন প্রশস্ত লেক রয়েছে। চিড়িয়াখানায় বর্তমানে 134 প্রজাতির 2150টি প্রাণী রয়েছে। চিড়িয়াখানায় 58 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে, যার মধ্যে রয়েছে হাতি, চিতা, গন্ডার, জেব্রা, ওয়াটারবাগ, ভোঁদড়, হায়েনা, হরিণ, জিরাফ, ইম্পোলা, কালো ভাল্লুক, টাপির, জলহস্তি, সিংহ, অনেক প্রজাতির বানর, শিম্পাঞ্জি, বেবন এবং বেঙ্গল টাইগার। চিড়িয়াখানার 1500টির বেশি পাখি 91 প্রজাতির প্রতিনিধিত্ব করে, যার মধ্যে ময়ূর, রিয়া, আফ্রিকান গ্রে প্যারট, কেশোয়ারি, উট পাখি, এমু, টিলস, ফিঞ্চ, সাতারে, পেঁচা, শকুন এবং ঈগল। চিড়িয়াখানার দুটি হ্রদে প্রতি শীতে পরিযায়ী জলের পাখিদের আমন্ত্রণ জানায়। দর্শনার্থীরা সাপ ও কুমির সহ 13 প্রজাতির সরীসৃপ এবং মাছ 28 প্রজাতির দেখতে পারেন। তো
তো ফ্রেন্ড, আমি এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, আপনারাও কি সেটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ বন্ধুরা, আমি এখন দেখতে পাচ্ছি জিরাফ। তবে জিরাফ কিন্তু অনেক লম্বা হয়। প্রাণীদের মধ্যে সবচেয়ে উঁচু প্রজাতির প্রাণী হচ্ছে জিরাফ। জিরাফের মতো এতটা উঁচু এবং শক্তিশালী প্রাণী কিন্তু প্রাণী জগতে আর নেই। জিরাফের দৌড়ের গতি পরিমাণ এতটাই বেশি যে সাধারণ কোনো প্রাণী কিন্তু তার সাথে দৌড়ে পেরে ওঠে না। জিরাফ একটি তৃণভোজী প্রাণী, তবে এদের মায়া অনেক বেশি। এরা কিন্তু সন্তানাদি নিয়ে বসবাস করে। জিরাফ সাধারণত আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়, তবে সুন্দরবনে জিরাফের সংখ্যা নেই বললেই চলে। এই জিরাফটা এতটাই উঁচু আর এতটাই সুন্দর, মোবাইলে ছবি তুলে বা ভিডিও করে এর সৌন্দর্য প্রকাশ করার উপায় নেই। আপনারা যখন মিরপুর চিড়িয়াখানাতে ভ্রমণে আসবেন তো অবশ্যই চিড়িয়াখানার জিরাফের গ্যালারি ঘুরে যাবেন। একটা সময় এখানে কিন্তু জিরাফ ছিল না, সম্প্রতি এখানে জিরাফ আনা হয়েছে। প্রথম দিকে বেশ কয়েকটা জিরাফ ছিল, পরবর্তীতে আর ছিল না। এরপর আপনারা দেখতে পাচ্ছেন হাতির গ্যালারি। এখানে হাতিকে দেখলে মনে হচ্ছে দৈত্যাকার একটি প্রাণী। দেখে মনে হচ্ছে এই বুঝি আমার দিকে তেড়ে আসবে, কিন্তু হাতি একটি পোষা প্রাণী। হাতি তার মনিবের কথা মতো চলাচল এবং জীবন নিয়ন্ত্রণ করে থাকে। যেহেতু এটি একটি পোষা প্রাণী, পোষা হাতি, এই জন্য সে কোনো রকম বিশৃঙ্খলা করে না। কিন্তু তারপরও তাকে কিন্তু শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। বন্য হাতির বিষয়টা কিন্তু আলাদা। এরা কিন্তু একটু পাগলাটে স্বভাবের হয়ে থাকে এবং হিংস্র প্রজাতির হয়ে থাকে। তার প্রধান কারণ হচ্ছে বন্য হাতিরা তাদের নিজেদের খাবার সব কিছু নিজেরাই ব্যবস্থা করে থাকে, কিন্তু পোষা হাতি যেগুলি আছে এগুলির খাবার তথা বাসস্থান সব কিছুই কিন্তু নিয়ন্ত্রণ করে ওই পোষার মালিক, অর্থাৎ হাতির যে মালিক বা হাতি যে পুষে থাকে, লালন পালন করে থাকে। এই জন্য হাতি কিন্তু শান্ত প্রকৃতির প্রাণী বলা যায়, তবে প্রয়োজনে কিন্তু তারা হিংস্র হয়ে ওঠে। হাতি তার পরিবার পরিজন নিয়ে দলবদ্ধভাবে বসবাস করে, তবে হাতি কিন্তু তার সন্তানদেরকে খুব বেশি ভালোবাসে। হাতি তার সন্তানের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ত্যাগ করে নিজের জীবন পর্যন্ত মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, তবে হাতি কখনোই তার পরিবার এবং সঙ্গবদ্ধ জীবন ছেড়ে যেতে চায় না। তো বন্ধুরা, হাতির এই বিশাল দেহ নিয়ে যেভাবে চলাচল করছে তাতে মনে হয় যে হাতিটি এতটাই শক্তিশালী তার বলার অপেক্ষা রাখে না। এ পর্যায়ে আমরা এসেছি উটের গ্যালারিতে, অর্থাৎ যেখানে উট থাকে। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানাতে বেশ কয়েকটি উট রয়েছে। এই উট কিন্তু আবার মরুভূমির জাহাজও বলা হয়ে থাকে, অর্থাৎ মরুভূমিতে চলাচলের একমাত্র বাহন হচ্ছে এই উট। উট ছাড়া মরুভূমি কিন্তু চলাচলের তেমন কোনো ব্যবস্থাই নেই। অতএব উটের প্রয়োজনটা অনেক বেশি মরুভূমি অঞ্চলের জন্য। উট একটি তৃণভোজী প্রাণী, তবে এরা মাঝে মাঝে কিন্তু রাগান্বিত হয়ে যায়। তাদের সাধারণত কেউ ডিস্টার্ব করে না বা জ্বালাতন করে না। উট কিন্তু মানুষকে অনেক সময় কামড়ে দেয়, তবে উট একটি উপকারী প্রাণী। তবে উটের যদি কখনো অসুখ হয়, বড় ধরনের অসুখ, তখন কিন্তু উট নিজের থেকে অথবা মালিকের পক্ষ থেকে অথবা যে পোষে সে কিন্তু উটকে জীবন্ত সাপ খাইয়ে দেয়। ক্ষেত্রবিশেষ উট নিজেও কিন্তু সেই সাপ গিলে খেয়ে ফেলে।
বন্ধুরা, এই পর্যায়ে আমরা চলে এসেছি মিরপুর চিড়িয়াখানার গন্ডারের গ্যালারিতে, অর্থাৎ যেখানে গন্ডার বসবাস করে কিংবা যেখানে গন্ডার রাখা হয়েছে। বন্ধুরা, গন্ডার কিন্তু একটি মারাত্মক ধরনের হিংস্র প্রাণী। এর নাকের উপর যে শিংটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মারাত্মক ধরনের সুচালো এবং শক্ত। গন্ডার থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন। তবে গন্ডার কিন্তু শুধু শুধু আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে না। গন্ডারের কাছাকাছি এবং গন্ডারের কোনো রকম জ্বালাতন বা ডিস্টার্ব করলে তাহলেই কেবল গন্ডার রেগে যায়। এবং গন্ডার মূলত হচ্ছে একটু শান্তপ্রিয় প্রাণী। তবে রেগে গেলে সে তখন ধরাকে সরাগায়ন করে ফেলে। এই যে চামড়াটা দেখতে পাচ্ছেন, ঝুলন্ত চামড়া, এর পুরুত্ব অনেক বেশি। কথায় বলে, মানুষ যখন কোনো কথা সহজে না শোনে তখন তাকে বলে গন্ডারের চামড়া। হ্যাঁ, সত্যিই তাই। গন্ডারকে আজকে যদি একটি বাড়ি দেওয়া হয়, ব্যথা পায় 1 সপ্তাহ পরে। তার অনুভূতি হয় যে চামড়ার নিচে কেন ব্যথা হলো। তখন তার মনে পড়ে যে হ্যাঁ, ওই সময় কেউ হয়তো আমাকে একটা আঘাত করেছিল। এই সেই গন্ডার, যে গন্ডার সাধারণত তাকে ছোটোখাটো আঘাত করলে সে ব্যথা পায় না এবং সে বুঝতেই পারে না। তো ফ্রেন্ড, গন্ডারকে দেখানোর চেষ্টা করছি। গন্ডার একটি তৃণভোজী প্রাণী, ঘাস খাচ্ছে এবং সম্ভবত নেপিয়ার ঘাস, এবং খুব শান্তভাবে সে তার খাবার খাচ্ছে। আর আমরা যারা ভ্রমণ পিপাসু যারা আছি বা যারা চিড়িয়াখানায় আজকে এসেছি, তারা প্রত্যেকেই আমরা এই গন্ডারের খাবার খাওয়ার দৃশ্যটি উপভোগ করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আনলিমিটেড ইনফো টিভির পক্ষ থেকে আনোয়ার। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালোই লাগছে। আমার নিজেরও খুব ভালো লাগছে। এই ক্ষেত্রে হয়তো বা আপনাদেরও ভালো লাগার কথা। ভিডিও সংক্রান্ত যদি কোনো তথ্য আপনাদের থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য এবং মতামতগুলি প্রকাশ করার জন্য। তো বন্ধুরা, আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে এসে যেই দৃশ্যটি আপনারা দেখছেন, তারা হয়তো প্রত্যেকেই এই প্রাণীটিকে চিনেন। তো বন্ধুরা, আপনারা দেখুন এই প্রাণীটিকে, যে প্রাণীটি পানির নিচে ডুব দিয়ে মাছ ধরে খায় এবং প্রতিনিয়ত কিন্তু পানির নিচে ডুব এভাবেই দিতে থাকে এবং তার শরীরে খুব বেশি পানি কিন্তু লাগে না। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, আমি একেবারে চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো আয়োজনে, ভিন্ন কোনো বিষয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।